শুরু করছি আজকে স্ট্রেক টক্স আনএডিটেড। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি আজকে 15ই মে শনিবার, এখন সময় অ্যারাউন্ড 3:35। কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে আমাদের চিফ সেক্রেটারি 15 দিনের লকডাউন ঘোষণা করেছেন। এটা খানিকটা প্রত্যাশিতই ছিল, কেন পশ্চিমবঙ্গে গত বেশ কয়েকদিন ধরে প্রত্যেক দিনের যে করোনার পজিটিভিটি রেট, সেটা রেট বলবো না, টোটাল গ্রস নাম্বার, সেটা প্রায় 20,000-এর আশেপাশে ঘোরাঘুরি করছিল। এবং এটা বোঝাই যাচ্ছিল যে এই বিপুল পরিমাণ পেশেন্ট যারা নতুন করে প্রত্যেক দিন তৈরি হচ্ছে, তাদেরকে সার্ভিস দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই। আমাদের হাসপাতালে অত বেড নেই। আমাদের অক্সিজেনের সমস্যা হয়তো এখনো দিল্লির মতো হয়নি, কিন্তু এখানেও আগামী দিনে সমস্যা হতে পারে। আইসিইউর সমস্যা রয়েছে, আমাদের ভেন্টিলেটরের সমস্যা রয়েছে। সুতরাং এই গ্রস নাম্বারটাকে না নামাতে পারলে বোধহয় এই করোনার বিরুদ্ধে যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটায় আমরা আরো পিছিয়ে পড়তাম। সুতরাং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো এখানেও যে একটা লকডাউন হতে চলেছে, এটা আমরা অনেকেই বুঝতে পারছিলাম। কিন্তু এই লকডাউন আজকে অ্যানাউন্স হয়েছে, 15 দিনের লকডাউন। আমার সঙ্গে আজকে আসেন ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক ক্লিনিক্যাল ডিরেক্টর রিসার্চ, পিআরএস হাসপাতাল। এবং আমি বলবো যে গত 8-9 মাস ধরে এই করোনা নিয়ে যারা পাবলিক ডোমেনে আসছেন, নিজেদের মত দিচ্ছেন, মানুষকে অ্যাওয়্যার করছেন, মানুষকে আমি বলবো এডুকেট করছেন, তার মধ্যে ডক্টর ভৌমিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেমস। সো থ্যাংক ইউ ডক্টর ভৌমিক ফর giving your time. We keep on discussing, and I think this is very important for the people at large. যে কোথায় আমরা যাচ্ছি। আমরা ডক্টর ভৌমিক is one of the, I think, premier researchers on vaccines in the country. এবং দুটো যে মূল ভ্যাকসিন নতুন আসতে চলেছে, একটা হচ্ছে স্পুটনিক এবং আর একটা জনসন, দুটো রিসার্চের সঙ্গেই ডক্টর ভৌমিক সরাসরি যুক্ত। ওনার সঙ্গে ওইগুলোই আমরা জিজ্ঞাসা করব ভ্যাকসিনটা। তো যেহেতু লকডাউন আজকে অ্যানাউন্স হয়েছে কিছুক্ষণ আগে, I think as a journalist that's the first job to discuss যে লকডাউনটা সত্যি সত্যি কি হতে যাচ্ছে। আমি ডক্টর ভৌমিকের কাছে যাওয়ার আগে আমার কাছে এই মুহূর্তে হাতে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নোটিশ, সেই যে সার্কুলার, তার কপি আমার হাতে রয়েছে। সেই সার্কুলারে বলা হচ্ছে যে রোববার 16ই মে সকাল 6টা থেকে রোববার 30শে মে 2021 সন্ধ্যে 6টা অবধি এই রেস্ট্রিকশন গুলো ইম্পোজ হচ্ছে। সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক, আইটিআই, অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্থাৎ যাবতীয় একাডেমিক এবং এডুকেশনাল সেন্টার বন্ধ। সব গভর্নমেন্ট অফিস, প্রাইভেট এবং সরকারি দুটোই বন্ধ, অ্যাপার্ট ফ্রম যারা ইমার্জেন্সি এবং এসেনশিয়াল সার্ভিসে আছে, যেমন হেলথ কেয়ার, ভেটেরিনারি সার্ভিস, ল অ্যান্ড অর্ডার, কোর্ট, সোশ্যাল ওয়েলফেয়ার হোম, কারেকশনাল সার্ভিসেস, পাওয়ার, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড লাইকওয়াইজ। বলা হচ্ছে যে শপিং কমপ্লেক্স, মল, মার্কেট কমপ্লেক্স, এই সবগুলো বন্ধ থাকছে। এর আগেই অবশ্য সরকার অ্যানাউন্স করেছিলেন যে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে খানিকটাই। রিটেল শপ, সাপ্লাই সবই বন্ধ, শুধুমাত্র সকাল 7টা থেকে সকাল 10টা অবধি বাজার খোলা থাকছে। সকাল 7টা থেকে সকাল 10টা বাজার খোলা থাকছে। মিষ্টির দোকান, বাঙালিদের প্রিয় মিষ্টি, ওই জন্যই বলে সরকার সেটাকে এক্সেপশন করছেন, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি মিষ্টির দোকান খোলা। জুয়েলারি এবং শাড়ির দোকান দুপুর 12টা থেকে দুপুর 3টে অবধি খোলা। মেডিসিন শপ এবং চশমার দোকান যেমন নর্মাল ওয়ার্কিং আওয়ার চলে সেরকম চলবে। পার্ক, জু, স্যাংচুয়ারি সব বন্ধ থাকবে। এছাড়া যাবতীয় লোকাল ট্রেন আগেই বন্ধ হয়েছে, স্টেট বাস সার্ভিস, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, অর্থাৎ যাবতীয় পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ। মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকল, যেটা সবার খুব ইম্পর্টেন্ট শোনা। অনেকেরই এর আগে আমার বন্ধুরা ফোন করছিলেন, তারা অনেকে হয়তো কনফিউজ হচ্ছিলেন যে প্রাইভেট ভেহিকল চলবে কিনা, কিন্তু না, বলা হচ্ছে মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকলস, ট্যাক্সি এবং অটো রিক্সাস উইল বি প্রহিবিটেড এক্সেপ্ট টু এন্ড ফ্রম হসপিটাল, যারা হাসপাতালে আসা যাওয়া করবেন, নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ভ্যাকসিনেশন সেন্টার, এয়ারপোর্ট, টার্মিনাল পয়েন্ট, এবং আমাদের মতো যারা মিডিয়ায় আছেন, মিডিয়ার জন্য এই মানে ডক্টর ভৌমিক যারা মেডিকেল সার্ভিসে আছেন, যারা মিডিয়াতে আছেন এবং যারা এসেনশিয়াল সার্ভিসে আছেন, তারা বাদ দিয়ে সবারটা বন্ধ থাকবে। ট্রাক, গুডস ক্যারিয়ার বন্ধ। যাবতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক, এন্টারটেনমেন্ট, পলিটিক্যাল, কালচারাল, রিলিজিয়াস গ্যাদারিং বন্ধ। এটা আমাদের অনেকদিন আগেই বন্ধ হওয়া উচিত ছিল, যাই হোক, বেটার লেট দ্যান নেভার। সব ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট বন্ধ, যেগুলোর সঙ্গে শুধুমাত্র অক্সিজেন বা কোভিড এর সাপ্লাই বা হেলথ হাইজিন যুক্ত, সেগুলো বাদ দিয়ে। টি গার্ডেন বন্ধ, জুট মিল না, টি গার্ডেন অপারেট করবে, সরি আই কারেক্ট মাইসেলফ,
Operation of tea garden shall be allowed with 50% total strength. tea garden 50% নিয়ে চলবে, জুট মিল 30% নিয়ে চলবে, ই-কমার্স অর্থাৎ যে বাড়িতে হোম ডেলিভারি সেগুলো চলবে। অর্থাৎ মোটামুটি এইগুলোই হচ্ছে। এছাড়া প্রিন্ট মিডিয়া, যাবতীয় মিডিয়া ওপেন থাকবে। ব্যাংক 10টা থেকে 2টো অবধি খোলা থাকবে। পেট্রোল পাম্প, অটো রিপেয়ার শপ, এলপিজি গ্যাস অফিস এগুলো খোলা থাকবে। আমি আগেই বলেছি মিডিয়া তো আমাদের কাজ করতেই হবে। এছাড়া ম্যারেজ ফাংশন উইল বি অ্যালাউড, এর মধ্যে বিয়ে বাড়ি হতে পারে, 50 জনের বেশি নয়, মেনটেনিং দ্য ফিজিক্যাল ডিস্টেন্সিং নর্ম। Funeral rituals shall be allowed with not more than 20%, যদি আনফরচুনেটলি কাউকে কোনো ফিউনারাল রিচুয়ালে পার্টিসিপেট করতে হয়, 20 জনের বেশি নয়। এবং অল আউটডোর অ্যাক্টিভিটি ইনক্লুডিং মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ভেহিকল শ্যাল বি ফার্দার স্ট্রিক্টলি প্রহিবিটেড বিটুইন 9 PM and 5 PM, অর্থাৎ রাত্রি 9টা থেকে সকাল 5টা অবধি যাবতীয় ভেহিকল এবং সাধারণ মানুষের মুভমেন্ট প্রহিবিটেড, এক্সেপ্টিং হেলথ সার্ভিস, ল অ্যান্ড অর্ডার, এসেনশিয়াল কমোডিটি, এইগুলো বাদ দিয়ে। মোটামুটি ভাবে এছাড়া বলা হচ্ছে যে ওয়ারিং অফ মাস্ক, মাস্ক পরা, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, এইগুলো তো চলবেই। তো ডক্টর ভৌমিক, দিস হ্যাজ বিন অ্যানাউন্সড। আমি এটা একটু ইলাবোরেটলি বললাম, কেন বিভিন্ন মিডিয়াতে খবর কিছুটা আসছে কিছুটা আসছে না। আমি একদম সার্কুলার থেকেই পুরোটা আপনাদের পড়ে শোনালাম যারা দেখছেন এই অনুষ্ঠান, এই কারণেই যে আপনারা পুরো ছবিটা পান। Before any further ado, Dr. Bhowmik, how you see this lockdown? Because Jayanta, first and foremost is thank you very much for your one-to-one interaction with you. I'm very happy to be here, but definitely a lockdown was expected, প্রত্যাশিত ছিল যেটা আপনি বললেন। কিন্তু আমি অ্যাজ আ ফিজিশিয়ান খুশি হতাম যদি এই লকডাউনটা আরো 6 সপ্তাহ আগে ডাকা যেত। অনেক মানে নির্দোষ মানুষ তারা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এবং তার মধ্যে পশ্চিমবাংলার একটা সার্টেন সেকশন কিন্তু তারা আমাদের ছেড়ে চলে গেছে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা ট্র্যাজিক স্টোরি আছে। আমার নিজের ফ্যামিলিতে উই হ্যাভ লস্ট রিলেটিভস। আজকে এটা কেন হলো, এই জিনিসটা যে কেন হলো, আপনি একটা জায়গায় হাসতে হাসতে বললেন যে রিলিজিয়াস ইভেন্ট বা পলিটিক্যাল ইভেন্ট গুলো বন্ধ করা উচিত ছিল। ফ্রম ডে ওয়ান আমরা চিকিৎসকরা কিন্তু বলেই ছিলাম যে মার্চ মাসে যখন আমাদের এখানে ইলেকশন তুঙ্গে উঠছে, তখন ইলেকশন র্যালি গুলো যখন একেবারে তুঙ্গে উঠছে, তখন কিন্তু আমরা ভয়াবহ অবস্থার কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম। ইনফ্যাক্ট আপনি যদি দেখবেন যে আমি আমার লেখা বেরিয়েছিল, আমি লেখাটা বের করেছি এবং পাবলিশ করেছি অ্যাজ আর্লি অ্যাজ দ্য সেকেন্ড উইক অফ মার্চ, যে আমরা যদি ইলেকশন র্যালিগুলোকে এখন না আটকাই, উই আর লুকিং অ্যাট অ্যান ডিজাস্টার নকিং অন দ্য ডোর। সেই ডিজাস্টার কিন্তু হলো এবং আমরা সেই ডিজাস্টার দিয়ে যাচ্ছি। এটা বেটার লেট দেন নেভারই বলা যায়, যে নেভার থেকে বেটার লেট দেন নেভার যে করেছেন যিনি রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এটা একটু স্ট্রিমলাইন ভাবে যদি করা যেত, আজকে মানে জাস্ট কিছু আওয়ার্স নোটিসে অনেক গরিব মানুষ তারা আসেন, বাইরের থেকে কাজ করেন পশ্চিমবাংলায়, তারা অনেক হয়তো কিছু লোকজন আছেন যারা কলকাতার বাইরে আছেন, তারা তাদের হয়তো ফিরতে বড় কষ্ট, তারা আমি জানি না কি করে তারা ফিরবেন তাদের আত্মীয় স্বজন বা তাদের পরিবারের কাছে। যদি একটু স্ট্রাকচার্ড ওয়েতে, আমার মনে হয় এই জায়গাগুলোতেই একটু আমরা হয়তো বিদেশ থেকে পিছিয়ে পড়ছি। আমি নিউজিল্যান্ডের উদাহরণটা দেব। নিউজিল্যান্ডে যখন এখন প্রায় করোনা মুক্ত হয়ে গেছে, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার যখন প্রথম লকডাউন অ্যানাউন্স করেন, তো শি গেভ এভরিবডি 48 hours time to go back to their loved ones, মানে নিজের প্রিয়জনের কাছে চলে যাওয়ার। আমরা কিন্তু দেখলাম যে প্রথম রকেট সায়েন্স নয়, এটা কিন্তু রকেট সায়েন্স নয়, আমার মনে হয় সাধারণ মানুষের বিষয়। একটু মানবিকতার দিকটাও এখানে কনসিডার করা উচিত, যে প্রত্যেকটি মানুষ, সে হয়তো কাজের সূত্রে, সে হয়তো কোনো দরকারের সূত্রে, আপনি যেটা বললেন ফিউনারাল, খুবই দুঃখের বিষয়, তার হয়তো কোনো প্রিয়জন সে মারা গেছে, সে হয়তো এক ক্ষেত্রে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, সে কি করে ফিরবে, সে ফিরবে এটা কি করে, সেটার চিন্তা আমরা কবে করব। সেই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের যখন দরকার হয় জিনিসগুলোকে বন্ধ করার, তখন কিন্তু আমরা করি না, কিন্তু যখন দরকার হয়, মানে এখন আমি বলবো না যে নেই, কিন্তু এটাকে একটু স্ট্রাকচার্ড ওয়েতে যদি মানডে থেকে লকডাউনটা ডাকা যেত, তাহলে অনেক মানুষের মানে আমি বলবো যে তারা কিন্তু উপকৃত হতেন এবং তারা কিন্তু বেঁচে যেতেন। আমি বলবো যে তারা অবশ্য অ্যাবসলিউটলি, আমার মনে হয় এই যে নিজাক রিঅ্যাকশনটা, এই যে নিজাক রিঅ্যাকশন। একটা হসপিটাল থেকে ফোন আসছে, শিওর প্লিজ টেক ইট, দ্যাটস আর্জেন্ট। হ্যাঁ
বলুন, হ্যাঁ কেটে গেল। আপনি যদি খুব জরুরি ফোন হয় ইউ ক্যান টেক দ্য না আমি সেটাই, ওটাকে কেটে গেল, হয়তো আবার করবে। বলুন বলুন আচ্ছা, বলুন। হ্যাঁ। যেটা হচ্ছে যে এই যে নিজের রিয়াকশনটা, ধরুন আজকে মেদিনীপুর থেকে কেউ এসে হয়তো কলকাতায় কাজ করে, তাকে হয়তো কলকাতা থেকে ফিরতে হবে। কেউ যদি সুন্দরবন থেকে এসে কাজ করেন, তাকে ফিরতে হবে তার বাড়িতে। এখন গতকাল অবধি রাজ্য সরকার বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন এবং সঠিকভাবেই বলছিলেন যে যে মানে লকডাউন হলে সাধারণ মানুষের অসুবিধা হয়, আমি করতে চাই না। হয়তো অনন্য উপায় হয়েই আজকে উনি করছেন পাবলিক হেলথ এক্সপার্টদের পরামর্শ অনুযায়ী, নাথিং রং উইথ দ্যাট। তো আমার বক্তব্য একটাই, কমপ্লিটলি এগ্রিং উইথ ইউ। আজকে এই লকডাউনটা অ্যানাউন্স করে কেন 24 ঘন্টা দেওয়া গেল না? কারণ কালকে রোববার এমনিতেই ছুটির দিন। সোমবার সকাল থেকে যদি লকডাউনটা ইম্পোজ হতো তাহলে অনেক কমফোর্টেবলি মানুষ ফিরে যেতে পারতেন। এখন তাড়াহুড়ো করে ফিরবেন, নানান রিস্কের মধ্যে ফিরবেন, কেউ হয়তো ফিরতে পারবেন না। হোয়াট উইল হ্যাপেন উইথ দেম যিনি ফিরতে পারবেন না? এবং আমরা দেখেছি যখন প্রাইম মিনিস্টার মোদি তিনি 4 ঘন্টার নোটিসে লকডাউন অ্যানাউন্স করেছিলেন, সেই যে মানুষের স্রোত, ট্রেন লাইনের ওপর দিয়ে মানুষ কাটা পড়ছে, তারা তারা জঙ্গল দিয়ে হাঁটছেন, তারা খেতে পাচ্ছেন না, এই 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 এক্সপিরিয়েন্স আমরা দেখেছি। উই অল ক্রিটিসাইজ দ্যাট। আমি বুঝতে পারছি না কেন স্টেট গভর্নমেন্ট তার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আসেন তারা এই কথাটা একটু ভাবলেন না যে কেন আমরা আর 24 ঘন্টা দিতে পারলাম না। সেটার জন্য আমার ধারণা খুব সাংঘাতিক ক্ষতি বৃদ্ধি হতো না। এনিওয়ে, আমি আমি আশা করবো যে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের বাড়িতে নিজের প্রিয়জনের কাছে ভালোভাবে পৌঁছতে পারবেন। আদারওয়াইজ যেটা হবে, যেটা আগের বার আমরা দেখেছিলাম যে একটা বাসের মধ্যে 500 লোক গাদাগাদি করে উঠবে, উইল অ্যাকচুয়ালি এনহ্যান্স দ্য প্রবাবিলিটি অফ ইনফেকশন স্প্রেড। কারণ ট্রেন বন্ধ হয়ে আছে, বাস ইজ দ্য অনলি অপশন ফর দ্য লং টার্ম জার্নি। তো সেখানে মানুষকে বাড়ি ফিরতে হবে, তাহলে সে যেভাবে খুশি ফিরতে চাইবে। I think government should recognize that. Anyway, আমি ভ্যাকসিনে যাওয়ার আগে আরেকটা ছোট প্রশ্ন করে নিই, যে এটা তো গেল লকডাউনের প্র্যাকটিক্যাল পার্ট। লকডাউনের জন্য অ্যাকচুয়ালি পাবলিক এই যে 20,000-এর আশেপাশে এখন রেগুলার ইনফেকশনটা, এই 14 দিনের লকডাউন বা 15 দিনের লকডাউন বলা হচ্ছে সাইকেলটাকে সাইকেল ব্রেকার। তো আপনি কিভাবে দেখেন এটা কতটা কমিয়ে আনতে পারে বলে আপনার নিজস্ব ধারণা? এটা দেখুন, বিশ্ব জুড়ে যখন মানুষ পারছে না কন্ট্রোল করতে এবং হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার টোটালি ব্রেকডাউন করে যাচ্ছে, সেটা আমরা কিন্তু পশ্চিমবাংলায় দেখেছি যে বিগত কিছু দিন ধরে হাসপাতালে বেড আমরা পাচ্ছি না। ডাক্তারদের ওপরে বা নার্সদের তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আমাদের অক্সিজেনের নিয়ে একটা বিরাট আমরা আকাল দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে নাম্বার অফ কেসেসটা কন্ট্রোল করার আর কোনো উপায় নেই। এখানে জীবিকা এবং জীবন এটার মধ্যে যদি সিলেকশন করতে হয় তাহলে খুব দুঃখের সাথে আজকে হয়তো সিলেকশন করতে হয়েছে জীবনকে। জীবিকা না থাকলেও জীবন থাকবে না, এটা সত্যিকারের কথা। কিন্তু আজকে যেখানে নাম্বারটা 20,000 প্রায় পেরিয়ে গেছে, অন এন অ্যাভারেজ 100 জন করে মারা যাচ্ছে প্রায়, এটা মানে, আর যেখানে আমরা দেখছি যে প্রায় বার্নিং ক্রিমেটোরিয়ামস গুলো, সেখানে মানে ঘন্টার পর ঘন্টা লাইন আর পাইলস অফ বডিজ হ্যাভ বিন কেপ্ট। এই দৃশ্যগুলোকে যদি আটকাতে হয় তাহলে মানুষকে বেরোতে আটকাতে হবে এবং এই সাইকেলের যে একটা আমরা বলছি যে সাইকেল রেপ্লিকেশন টাইম যেটা আছে, ভাইরাল রেপ্লিকেশন টাইম, সেটাকে ব্লক করার জন্য আর নিরুপায় হয়ে যে কোনো গভর্নমেন্টকেই লকডাউন, কোনো গভর্নমেন্ট লকডাউন ডাকতে চায় না। কেন জীবিকার সবার গভর্নমেন্ট, এভরি গভর্নমেন্ট যে কোনো পার্টিরই হোক, তারা কিন্তু প্রতিবদ্ধ থাকে জীবিকাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু এটা নিরুপায় হয়ে আপনি বলছেন এখন জীবন জীবিকার মধ্যে যদি জীবনকে আনফরচুনেটলি কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার না করাটাই ভালো, যদি প্রায়োরিটাইজ না করাই ভালো, তো করতে যদি হয় তাহলে জীবনকেই করতে হবে। জীবনকেই করতে হয়েছে, জীবনকেই করতে হয়েছে। ফাইন। এইবার এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে হয় কি 7-15 দিনের লকডাউনে আমরা নাম্বারটাকে সাবস্টেনশিয়ালি নামিয়ে আনতে পারবো, ইনফেকশনের যে রেটটাকে? এটা ডেফিনেটলি আমি আশাবাদী যে কমবে। কেন কি আপনি যদি দেখেন বম্বের মডেলটা যদি ধরি, মহারাষ্ট্রের মডেলটা ধরি, তাহলে মহারাষ্ট্রে একটা টাইম তার নিজের সিটিতে, বম্বে সিটিতেই প্রায় 30-40 হাজার করে কেস হচ্ছিল, এন্টায়ার মহারাষ্ট্রতে প্রায় 70,000 করে কেস হচ্ছিল। আজকে সেই 30,000-এ কেস গিয়ে দাঁড়িয়েছে প্রায় 2,500-এ। সে কি করে হলো? কেন মানুষকে জোর করেই হোক, যেভাবেই হোক বাইরে বেরোনো বন্ধ করা হয়েছে। উপসর্গহীন যেই মানুষেরা আছে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রেই আমরা এই যে আমাদের প্রোটোটাইপ মডেলটা যেটা চোখের সামনে আছে, সেটা শুধু আজকে মহারাষ্ট্র বলে না, আজকে পাঞ্জাব বলে না,
ইউকেতেও এই মডেল আমরা দেখতে পেরেছি যে লকডাউন ওদের ডাকতে হয়েছিল, আবার সেকেন্ড লকডাউন ওরা ডেকেছিল। ফ্রান্সেও তাদের লকডাউন চলছিল। সুইজারল্যান্ডে আমরা দেখেছি যে সুইজারল্যান্ডও কিন্তু এই লকডাউন, কিন্তু ওরা যেখানে ওদের যদি আমি বলি জনসংখ্যা কিন্তু আমাদের লিটারালি 1/10 to 1/20, কিন্তু একটা জিনিস বুঝতে হবে জয়ন্তদা, যে এই ডিজিজটা কিন্তু খুব সামাজিক ডিজিজ। সামাজিক ডিজিজ মানে হচ্ছে মানুষ যখন মেলবন্ধন করছে, মিশছে, তখনই কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই মানে মানুষকে জোর করে না আটকালে এই ওষুধটা কিন্তু নিরুপায় হয়েই আমাদের এটা করতে হচ্ছে। আমি একজন প্রথমে ভারতীয় হিসেবে নিশ্চয়ই চাইবো, আর তারপরে ডাক্তার হিসেবে চাইবো যে খুব শিগগিরই যেন এই যে সুনামি চলছে আমাদের বাংলার ওপর দিয়ে, যে সুনামি যাচ্ছে সেটা বন্ধ হোক। কেন ডাক্তাররা পাচ্ছেন না, নার্সরা পাচ্ছেন না, প্যারামেডিক্যাল স্টাফরা পাচ্ছেন না, এত মৃত্যু দেখতে আমরা পাচ্ছি না। আমরা মেন্টালি আমরা কিন্তু, আমি আপনাকে বলবো যে সাইকোলজিক্যালি ডিরেঞ্জড হয়ে যাওয়ার একটা অবস্থায় দাঁড়িয়েছে। এই প্রোটেকশনটা কিন্তু দরকার। আজকে বিরাট বড় সাইকোলজিক্যাল থেরাপি আজকে দরকার, এন্ড তার জন্য লকডাউনটাকে যে চয়েস করতে হয়েছে, দেরি করেই হোক, এই চয়েসটাকে আমি সঠিক মনে করি। আশা করা যায় যে যদি লকডাউন, যেটা ডক্টর ভৌমিক বলছেন যে লকডাউনটা ইম্পোজ করার পর যদি আমরা সংখ্যাটা নামিয়ে আনতে পারি, নিশ্চয়ই সংখ্যাটা নামবে, আমরা সবাই আশা করি। কারণ এই অনুষ্ঠানে আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভয় পাইয়ে দেওয়া নয়, মানুষের কাছে যেন একটা সলিউশন পৌঁছয়, একটা যেন এই গভীর ঘন অন্ধকারে সেটা আলো খুঁজে পায়, সেইটা দেখা। শুধু আমার একটাই সরকারি আধিকারিকদের কাছে, সবার কাছে আমার একটাই আবেদন, যে দেখবেন এই সময় যেন বেসিক জিনিসগুলো না বন্ধ হয়ে যায়। যেমন ধরুন টেস্টিং, এই সময় তো টেস্টিং আরো বেশি করতে হবে, জানতে হবে মানুষ কোথায় রয়েছেন। অর্থাৎ এই সাপোর্ট সার্ভিস, হেলথ সাপোর্ট সার্ভিস রিগার্ডিং কোভিড অ্যান্ড অলসো নন কোভিড, ভেরি ইম্পর্টেন্ট। যারা কোভিডে আক্রান্ত নন, অন্য কোনো শারীরিক সমস্যায় আক্রান্ত, এমার্জেন্সিতে আক্রান্ত, তারা যেন সার্ভিসটা পান। অর্থাৎ হেলথ সার্ভিসটাকে যেন আমরা কমপ্লিটলি এনশিওর করতে পারি। এবং অবশ্যই যে প্রশ্নটা নিয়ে আমি আসবো ডক্টর ভৌমিকের কাছে, ভ্যাকসিনেশন। যদি এই যে লকডাউনটাকে যদি আমরা একটা স্টেরয়েড বলি, তাহলে আসল ওষুধ হচ্ছে ভ্যাকসিনেশন। তাহলে এই ভ্যাকসিন যে অবস্থাটা, সেটা আপনি কিভাবে দেখছেন? আপনি আগে জেনারেলি বলুন, আমার স্পেসিফিক প্রশ্নেও মানুষের প্রশ্ন আমরা রাখবো, তারপরে আগে বলুন কি অবস্থা। ভ্যাকসিনের অবস্থাটা খুবই খারাপ। মানে আমরা 1 তারিখ থেকে প্রাইভেট হাসপাতালে, আমি পিএলএস হাসপাতালে কাজ করি, একেবারে মানে কোনো ভ্যাকসিনেশন আমরা দিতে পারছি না। হাহাকার করছে লোকজন, বারবার করে জিজ্ঞেস করছে কবে ভ্যাকসিনেশন শুরু হবে। আমাদের কাছে কোনো উত্তর নেই। আমাদের ট্যাগ করে দেওয়া হয়েছে একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সাথে, সেখানে বলা হচ্ছে যে মানুষদের যাওয়ার জন্য, কিন্তু অনেক মানুষই চাইছেন যে তারা বেসরকারি হাসপাতাল থেকে নেবেন, সেটা তার একটা চয়েস। আমার মনে হয় যে এই স্ট্রিমলাইনিং অফ দ্য প্রসেসটাকে আরো বেশি করা উচিত ছিল। যখন আমাদের এই ট্রানজিশনটা হয়েছে মে মাসে, সেটা আমার মনে হয় যে আমরা ঠিক মতন ট্রানজিশন একেবারেই করতে পারিনি। আজকে প্রায় 14 তারিখ, 14 দিন হয়ে গেল কিন্তু ভ্যাকসিনেশন বন্ধ। পিএলএস অনেক অনেক প্রাইভেট হাসপাতালে বন্ধ। যেটা আমরা এপ্রিল মাসে দিনে প্রায় 30 লক্ষ বা 40 লক্ষ করে ভ্যাকসিন দিচ্ছিলাম, সেটা আজকে গিয়ে দাঁড়িয়েছে 15 লক্ষ। যদি আমাদের এই করোনার যুদ্ধে জিততে হয়, আর আমরা যদি ক্রমশ ভ্যাকসিনেশন প্রসিজারটাকে কমাতে থাকি, আমার খুব মানে আমি ভাবতে পারছি না যে কি করে আমরা এই কার্ভটাকে নিচে নামাবো। এবং এখানে আমার মনে হয় যে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে ভ্যাকসিন নিয়ে, একটা সেটা তো লার্জার পলিটিক্যাল ইস্যু আছে, সবগুলো হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, কমিউনিকেশন এত ফেলিওর কেন? মানে নিশ্চয়ই ভ্যাকসিন নেই, আজ এই ভ্যাকসিন দিচ্ছি না, কিন্তু কেন আমি বলতে পারছি না যে পরের ভ্যাকসিনটা কবে? আমি একটা গ্রস কমিউনিকেশন গ্যাপ দেখতে পাচ্ছি হোল প্রসেসটার মধ্যে। আমাকে একজন খুব শীর্ষস্থানীয় আধিকারিক, হেলথ আধিকারিক কথা হচ্ছিল আমার সঙ্গে, তিনি আমায় বলেন আপনাদের কাছে খবর আছে কবে ভ্যাকসিন আসবে? না, আমি তো আপনার কাছ থেকে খবর নেবো, আপনি আমার বলেন আপনাদের কাছে আগে খবর আসে। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন। সিনিয়র অফিসিয়ালস, তাদের কাছেও কোনো ক্লু নেই যে ভ্যাকসিন কবে আসবে। আজকে ভারতবর্ষ নাকি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি করে। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তারা ইন্টারন্যাশনাল মার্কেটে মারামারি করছে কে কাকে পিছনে ফেলে ভ্যাকসিন দিতে পারবে। ইট ইজ, মানে আপনি কিভাবে দেখেন এই সিচুয়েশনটা? দেখুন, আমার মনে হয় যে যেটা কালকে একটা ভালো খবর দিই, আমরা তো এত নেগেটিভ কথা বলছি, যেটা আমি ভালো খবর দিই সেটা হচ্ছে কোভ্যাক্সিন, যে ভারত বায়োটেক কোম্পানি
তৈরি করেছে তারা কিন্তু নিজের ফর্মুলাটা শেয়ার করার জন্য রেডি হয়ে গেছে Okay. অন্য কোম্পানিজদের সাথে। আজকে Very good দরকার news. কিন্তু আজকে দরকার মাস প্রোডাকশন। আজকে দরকার যেখানে ইন্ডিয়া একটা লার্জেস্ট ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ার এত ক্যাপাবিলিটিস আছে ভারতবর্ষে। আমি গর্বিত যে আমরা সারা বিশ্বে আমরা তার ওষুধ বিতরণ করে বেড়াই এবং ভ্যাকসিন বিতরণ করে বেড়াই। এখন কিন্তু দরকার আমাদের যে 130 কোটি মানুষ, 140 কোটি মানুষ যারাই থাকুক না কেন, প্রত্যেকটি কোম্পানি যাদের ভ্যাকসিন প্রোডাকশন ক্যাপাবিলিটি আছে তাদের মধ্যে কিন্তু এই ভ্যাকসিনের ফর্মুলাটা শেয়ার করতে হবে। It is not the time to make money. It is not the time to become billionaires overnight. এটা এখন টাইম না। মানুষ যেখানে অক্সিজেন পাচ্ছেন না, মানুষ যেখানে বেড পাচ্ছে না, মানুষ যেখানে ক্রিমেটোরিয়ামে জায়গা পাচ্ছে না, সেখানে few handful people increasing their bank balance and becoming the third or fourth richest man in the world, তার কোনো প্রাসঙ্গিকতা আমি কিন্তু সেটাকে ভীষণই Absolutely. আমার I think মানুষ হিসেবে লজ্জা হয় সেটা ভাবতে। these are strong words and আমার strong words need to be told. আমার এই মনে হয় সোশ- আমরা যে সময় দাঁড়িয়েছি strong words need to be told. এই সোশ্যালিস্ট কান্ট্রি, আমরা একটা সোশ্যালিস্ট কান্ট্রি, উই আর নট এ ক্যাপিটালিস্ট কান্ট্রি। আজকে কেন্দ্র সরকারের দায়িত্ব আছে যে তারা তাদের ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করে সেই যে কোম্পানি করুক না কেন জোর করে তার থেকে ফর্মুলা বের করে নিয়ে কিন্তু আজকে প্রত্যেকটা ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। কেন Absolutely. আজকে স্পুটনিক ভ্যাকসিনের দাম 1000, 2000 টাকা করা হলো? আপনি বলুন জয়ন্তদা যে আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে সেই তো 2000 টাকা দিয়ে ভ্যাকসিন নিতে পারবে না। আর সে কি পারবে 5000 লোকের পেছনে গিয়ে দাঁড়াতে? তার তো এমনি কোভিড হয়ে যাবে। নেহাত আমার বাড়িতে আছে দেখে আমি ওর ভ্যাকসিনটা করিয়ে দিচ্ছি, কিন্তু কটা মানুষ 2000 টাকা দিয়ে স্পুটনিক ভ্যাকসিন নিতে পারবে? কটা মানুষ 1300 টাকা 1400 টাকা করে যেগুলো আমাদের প্রাইভেট হেলথ কেয়ারে বিক্রি হচ্ছে কোভ্যাক্সিন যে নিতে পারবে? আজকে স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রাইসিং দরকার। এখানে প্রাইভেট গভর্নমেন্ট কেন হবে? প্রাইভেট কি ইজ টেকিং কেয়ার অফ সো মেনি পেশেন্টস? প্রাইভেট ভার্সেস গভর্নমেন্ট এই প্রশ্নটা উঠছেই কেন? আমার তো দেখে মনে হচ্ছে ভারতবর্ষের মধ্যে যেন অনেকগুলো ভারতবর্ষ রয়েছে। একদমই একটা ঠিক, একটা সরকারি একদমই ঠিক। হসপিটালের একটা ভারতবর্ষ। ফোন আসছে, আমি একটু শিওর, ধরে প্লিজ নিচ্ছি। টেক দ্য কল। হ্যাঁ, Hope everything is fine. ওই পেশেন্টের স্যাচুরেশন ফল করছে করে আমি তার মধ্যে যতটা পাচ্ছি বলে আপনার সাথে বলে আমি শর্ট করে আপনাকে আর মিনিট 10 এর মধ্যে শেষ করে দেবো, কারণ আরো অনেক মানুষই কতগুলো স্পেসিফিক কতগুলো প্রশ্ন। একটা যে কোভিশিল্ডের যে পিরিয়ড ফর বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড ডোজ, প্রথমে আমরা জানতাম 4 সপ্তাহ, সেখান থেকে 4 থেকে 6 গেল, এখন তারপর সেটা 6 থেকে 8 গেল, এখন সেটা 12 থেকে 16 বলা হয়েছে। আপনি কি করে কিভাবে দেখছেন? মানুষের ধারণা, যারা আগেই নিয়েছেন তাদের ধারণা যে আমাদের তারা কি ঠিক মতো এফিকাসি হলো না, আবার যারা 16 উইক বলছে তাদের ধারণা আমাদের কি আদৌ হবে। মানুষ বুঝতে পারছে না, মনে হয় কমিউনিকেশন ফেলিওর। আপনি কিভাবে দেখছেন? আমি আপনার কথা সূত্র ধরেই বলি যে কমিউনিকেশন ফেলিয়ার নিশ্চয়ই আছে। একটা যেটা সেটা হচ্ছে যে কোভিশিল্ডের যদি আমরা সূত্র দেখি, যদি আমরা দেখি যে তার অরিজিনটা, সেটা কিন্তু ইউনাইটেড কিংডমে ওরা প্রথমেই বুঝতে পেরেছিল যে ওদের এত প্রোডাকশন ক্যাপাবিলিটি নেই। তো ক্লিনিক্যাল ট্রায়াল গুলো যদিও 4 থেকে 6 সপ্তাহের বেসিসে হয়েছিল, ক্লিনিক্যাল ট্রায়ালের বেসিসে ওরা কিন্তু প্রথমে ভ্যাকসিনেশন দেওয়া শুরু করেনি। ওরা সেখানে শুরু করে দিয়েছিল কিন্তু 12 সপ্তাহ ডিফারেন্সে, এবং ওরা আগেই বুঝতে পেরেছিল যে ওদের একটা শর্টেজ হতে চলেছে, তাই 12 উইকস ডিফারেন্সে কিন্তু ভ্যাকসিনেশনটা শুরু করা হয় ইউনাইটেড কিংডমে। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি যেখান থেকে এই ভ্যাকসিনটা বেরিয়েছে, তার প্রফেসর শ, তার গ্রুপ কিন্তু একটা পরীক্ষামূলক তারা একটা গবেষণা চালায় এবং তাতে একটা পাবলিকেশন ল্যান্ডসেটে আসে ফেব্রুয়ারি 19-এ। সেখানে দেখানো গেছে যে দুটো ডোজ যখন 6 সপ্তাহ ব্যবধানে দেওয়া হচ্ছে তার এফিকেসি গিয়ে দাঁড়াচ্ছে 71%, এবং যখন ওই ডোজটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে 12 উইকস তার এফিকেসি গিয়ে দাঁড়াচ্ছে 81%। এইটার বেসিসেই ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড এই ডিসিশন নিয়েছে যে ভ্যাকসিনেশন ইন্ডিয়াতে দুটো ডোজ 12 সপ্তাহ থেকে 16 সপ্তাহ করা হবে। সেটা একটা সাইন্টিফিক অ্যাসপেক্ট আছে। আরেকটা যেটা আমি বলবো যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অ্যাসপেক্ট আছে। এখন আমরা মানে 60 লক্ষ ভ্যাকসিন আমাদের চেয়ে গরিব দেশদের পাঠিয়ে, বা আমি বলবো যে ক্যানাডাকে পাঠিয়ে
যেটা আমরা এখন বুঝতে পারছি যে সেটা হয়তো আমরা ভুল করেছি, আমাদের আকাল পড়েছে, তাই আমরা সেটা তড়িঘড়ি করে এই সেকেন্ড কারণটার জন্য কিন্তু জিনিসটাকে বাড়াচ্ছি, সো দ্যাট অ্যাটলিস্ট 1 ডোজ ক্যান বি গিভেন টু এভরি ইন্ডিয়ান। এই কনসেপ্ট আমার আছে যে রাদার নট গিভ দ্য 2 ডোজ। তো এই দুটো মিলিয়েই কিন্তু ভ্যাকসিনেশন প্রসেসটার এই ডিসিশনটা এসছে। আমি মনে করি যদি যখন ফেব্রুয়ারি 19 ওই পাবলিকেশনটা এসেছিল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ডে দরকার ছিল যে মার্চ মাসে যখন ওটা 6 থেকে 8 সপ্তাহে জিনিসটাকে ধাক্কা দেওয়া হচ্ছিল, পিছিয়ে দেওয়া হলো, তখন কিন্তু তাদের সদ্বুদ্ধি দিয়ে তারা ওটাকে তখনই 12 to 16 উইকস করে দিতে পারতেন। তাহলে তাহলে এত কনফিউশন বা আপনি যেটা কমিউনিকেশন গ্যাপ বলছেন হতো না। এটা সাইন্টিফিক বেসিসে করা হয়েছে, নন সাইন্টিফিক না। প্রত্যেকটি মানুষ যারা 12 সপ্তাহে পাবেন নিশ্চয়ই তাদের একটা ভয় থাকবে যে তাদের করোনা আক্রান্ত তারা হয়ে যেতে পারেন, কিন্তু এই ততক্ষণ করোনা বিধি মেনে চলতে হবে, চেষ্টা করতে হবে যতটা সাবধান থাকা যায়। আপনি যদি 12 সপ্তাহে ভ্যাকসিনটা নেন, আমি কিন্তু বলতে পারি যে অক্সফোর্ডের যে পাবলিকেশন আছে তাতে কিন্তু এফিকেসি রেট মানে আপনি সাধারণ মানুষকে নিশ্চিত করছেন যে 12 সপ্তাহ বা 12 থেকে 16 সপ্তাহের মধ্যে নিলে তাদের এফিকেসি বা ইমিউনিটি যে অ্যান্টিবডি যে তৈরি হবে সেখানে কোনো সমস্যা হবে না। ফাইন, দ্যাটস রিঅ্যাসিউরিং। ফাইনালি যেটা আসি সেটা হচ্ছে যে নতুন ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিন আমাদের আছে, কোভিশিল্ড এন্ড কোভ্যাক্সিন। ক্লিয়ারলি দুটো ভ্যাকসিন নিয়ে 130 কোটি দেশকে আমরা কমপ্লিট করতে পারবো না। অলরেডি আমি দেখেছি যে বোধহয় ভারত বায়োটেক 6 থেকে 18 জন্য একটা ট্রায়াল শুরু করেছে ইয়াং জেনারেশনের জন্য, বিদেশেও হচ্ছে। তাহলে আপনার কি মনে হয়, তাহলে অন্য আপনি নিজে স্পুটনিকের কাজের সঙ্গে যুক্ত, আপনি নিজে জনসনের সঙ্গে যুক্ত, কোন কোন ভ্যাকসিন আসতে চলেছে ভারতীয় মার্কেটে এবং কি রকম টাইম লাইনে তারা আসতে পারে বলে আপনার নিজস্ব ধারণা? দেখুন, একদম ঠিক কথা বললেন আপনি জয়ন্তদা, যে দুটো ভ্যাকসিন দিয়ে আমরা এই যুদ্ধ কোনোদিনই জিতবো না 130 কোটিতে। তো যেটা হয়েছে, যেটা ভালো খবর, স্পুটনিক যে ভি ভ্যাকসিনটা আছে সেটা অলরেডি অ্যাপ্রুভড এবং নেক্সট উইক থেকে সেটা বাজারে অ্যাভেলেবেল হবে। তাও অবশ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইস্যুটা আমাদের একটু দেখতে হবে যে কত তাড়াতাড়ি দ্রুতভাবে আমরা পেতে চলেছি, কিন্তু স্পুটনিক ভ্যাকসিনটা অলরেডি ইনক্লুডেড ইন ইন্ডিয়াস ইমিউনাইজেশন প্রোগ্রাম। জাইকোভ ডি বলে একটি প্লাজমিড ভ্যাকসিন, এটা খুবই দিস ইজ অলরেডি, ওরা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছে এবং আমার ধারণা এই মাসের মধ্যে কিন্তু তারা অ্যাপ্রুভাল ডিসিজিআই পেয়ে যাবে। এটাও একটা দেশীয় ভ্যাকসিন। বিদেশে অলরেডি অ্যাপ্রুভড? না, এটা বিদেশে অ্যাপ্রুভ না, এটা একেবারে দেশীয় ট্রায়ালস গুলো এখানেই হয়েছে জাইকোভ ডি ভ্যাকসিনের। এবং জাইকোভ ডি ভ্যাকসিনটা এই গরম যেরকম আমাদের অ্যাটমসফিয়ারে যা টেম্পারেচার থাকে 25 ডিগ্রি সেলসিয়াস অব্দি কিন্তু বাইরে রাখা যাবে। তো একটা বড় এর কি এফিকেসি বা অন্যান্য টেস্ট তার এর সায়েন্টিফিক এফিকেসি পেপার গুলো, বেরিয়ে গেছে? এটারও দুটো ডোজ আমরা যা যতদূর জানি যে ফেজ 2 ডেটাতে এফিকেসি রেট ইজ ক্লোজ টু 75%। এর এর তো এই ভ্যাকসিনটা আসতে চলেছে খুব শিগগিরই। আমরা একটা জনসন এন্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন ট্রায়াল করছি, যেটা 600 জনের ভ্যাকসিন শুরু হতে চলেছে, মানে ট্রায়ালটা শুরু হতে চলেছে জুন মাসে। আশা করা যাচ্ছে যে জনসন এন্ড জনসনকে ইন্টারিম বেসিসে, মানে জুলাই আগস্টের মাঝামাঝি কিন্তু একটা জনসন এন্ড জনসনের অ্যাপ্রুভাল হয়ে যাবে। একটি ভ্যাকসিন যেটা আপনি বলেন কোভ্যাক্সিন, অলরেডি বাচ্চাদের ক্ষেত্রে শুরু হয়ে গেছে ট্রায়ালটা। আর আমরা আশাবাদী যে অক্টোবরের মধ্যে কিন্তু ইন্ডিয়াতে বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু হয়ে যাবে, বিকজ এটা করতে হবে, দেরি নেই। যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যেগুলো অলরেডি ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, যেমন ফাইজার, মডার্না, কেন্দ্রীয় সরকারের দরকার যে তাদের দ্রুতভাবে কিন্তু ভারতবর্ষে নিয়ে আসা। এবং আমরা দেখছি যে ডিসিজিআই অনেক কিছু চেঞ্জ করেছে রেগুলেশন, তারা ব্রিডিং স্টাডি চাইছেন না। কিন্তু কি করে যে কবে ঢুকবে, ফাইজারের যা লাস্ট খবর আছে যে ওরা সেপ্টেম্বর অক্টোবরের আগে ঢুকবে না। ফাইজার কি সিঙ্গেল ডোজ? এটা না, ডাবল ডোজ। ফাইজার ডাবল ডোজ, মডার্নাও ডাবল ডোজ। কিন্তু যেই ভ্যাকসিন গুলো অলরেডি অ্যাপ্রুভড, আমার মনে হয় সেটাকে রিইনভেন্টিং দ্য হুইল করার এখন আমাদের সময় কিন্তু নেই। বলা হচ্ছে যে ফাইজার বা মডার্নার ক্ষেত্রে যে ওই কোল্ড চেইন মেইনটেইন করতে আমাদের একটা সমস্যা হতে পারে। অ্যাবসলিউটলি, আই ওয়াজ কামিং টু দ্যাট। এবার কোল্ড চেইন মেনটেন করার কিছু কিছু সেন্টার্স কিন্তু ভারতবর্ষে আছে, এরকম না যে তাদের নেই। তো আমাদের ট্রায়াজিং করতে হবে গ্রামে, আমাদের আমাদের যে কোভিশিল্ড পাঠাতে হবে, আমি কথার কথা বলছি, বা কোভ্যাক্সিন পাঠাতে হবে। শহরতলিতে যদি আমরা ফাইজার দেওয়া শুরু করি, বা আমরা যদি আমাদের যেগুলো আপগ্রেডেড সেন্টার আছে সেখানে ফাইজার, মডার্না, তো ট্রায়াজিং অ্যান্ড
proper planning of vaccine distribution is the need of the hour. সবাইকে হলিস্টিক প্ল্যানিং দরকার যাবতীয় holistic সবগুলো planning, জিনিসগুলোকে নিয়ে, holistic planning দরকার। সবাইকে ওই চোখ বন্ধ করে যে এবং কথাটা সেই বললাম প্ল্যানিংটা যে পাবলিক হেলথ এক্সপার্টদের করতে হবে, পলিটিশিয়ানরা একদম করলে চলবে না। একদম একদম। আর এখন টাইম না যে একটা কোম্পানি বা দুটো কোম্পানি মনোপলি করবে আর তাদের মানে তারা উইল বিকাম মাল্টি মিলিয়নার অর বিলিয়নার Absolutely. বাই দ্য ডে। এই কথাটা নিয়ে আমার পার্সোনালি আমি মনে করি যে কম্পালসারি লাইসেন্সিং বলে একটি অস্ত্র কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু এটা আপনার ফোরাম থেকে আপিল করছি যে যেভাবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে করেছে সেভাবে কিন্তু সিরাম ইনস্টিটিউটকে তারা বাধ্য করুক যে তারা এই ফর্মুলা শেয়ার করুক উইথ আদার ভ্যাকসিন কোম্পানি। না, এই ডিমান্ডটা সমাজ থেকে উঠতে হবে যে আজকের দিনে এই কাউকে ভ্যাকসিনের তৈরির পদ্ধতি নিজের কাছে রাখলে চলবে না, ইউ হ্যাভ টু শেয়ার উইথ অল। আপনি ইউ টেক মানি ফ্রম আদার্স, আপনি একটা তার কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি ফি নিন, কিছু একটা ফি নিন, মেক এ বিজনেস অ্যারেঞ্জমেন্ট। দায়িত্বের মধ্যে পড়ে যায়, না বললে চলবে না। আমি শেষ প্রশ্ন, আমি জানি আপনাকে হাসপাতালে দৌড়তে হবে এখনই, আমি শেষ প্রশ্ন। আমরা দেখলাম কয়েকদিন আগে দেখলাম এবং খবরে দেখলাম এবং আমরা ছবিও দেখলাম যে আমেরিকাতে এখন সিডিসি বলেছে তুমি বাইরে মাস্ক ছাড়া বেরোতে পারো, তোমার মাস্ক পরে বেরোতে হবে না, সেরকম কোনো অব্লিগেশন নেই। এবং প্রেসিডেন্ট বাইডেন তিনি একটি মিটিং এর মধ্যে ছিলেন, সেই মিটিং এর মধ্যেই খবর তার কাছে আসে যে মাস্ক পরাটা না পড়লেও চলবে, এই নিয়মটা এসে গেছে। এবং সেখানেই নাকি অনেকজন সেনেটার তারা মাস্ক খুলে ফেলেন এবং ফ্রিডম বলে তারা চেঁচিয়ে ওঠেন। তো এটা আমাদের কাছে এই মুহূর্তে স্বপ্ন বলে মনে হচ্ছে। তো পৃথিবী তো দ্রুত পরিবর্তনশীল। গত বছর যখন আমেরিকাতে লাশের পাহাড় জমছিল তখন আমরা ভাবছিলাম, আমরা গর্ব খানিকটা করছিলাম, দেখেছো তোমরা আমেরিকা, আমরা ভারত দেখো ঠিক আছে। আজ আমরা সারা পৃথিবী আজকে বহির্বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন। এই মুহূর্তে সারা পৃথিবীর কেউ ভারত থেকে কাউকে যেতে অ্যালাউ করছে না। সেখানে আমেরিকার এইরকম অবস্থায় আমরা পৌঁছবো ভাবা যাচ্ছে না। তবু আপনি কতটা আশাবাদী যে এইরকম একটা পরিস্থিতি, হয়তো নিশ্চয়ই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার থাকবে, তো মোটামুটি ভাবে একটা মানে ছন্দ যে একেবারে পতন বলবো না, ছন্দ যে বন্ধ হয়ে গেছে, খানিকটা ছন্দ অন্তত ফেরত কবে আসতে পারে বলে আপনার নিজের ধারণা? দেখেন, আমেরিকার কথা যদি বলি, ওটা সিডিসি গাইডলাইন দিয়েছে, কিন্তু ক্লোজড এনভায়রনমেন্টে যারা ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়ালস 2 উইকস কেটে গেছে, দুটো ডোজ পেয়ে গেছে, সেকেন্ড ডোজের পরে 2 উইকস কেটে গেছে, তারা কিন্তু উইদাউট মাস্ক থাকতে পারে, কোথাও কিন্তু ওপেন এনভায়রনমেন্টে আসেনি। তো আমি এই জিনিসটা একটু ক্ল্যারিটি করতে চাইছি, এটা নিয়ে মিডিয়াতে নানান রকম খবর বেরোচ্ছে। ফ্রিডম কিন্তু যদি ওনারা বলে থাকেন, আমি দুঃখের সাথে জানাই এখনো কিন্তু কমপ্লিট ফ্রিডম পাননি তারা। কেন কি, ফ্রিডম ইজ ইনসাইড দি ক্লোজড রুমস, দ্যাট ইজ দ্য ফ্রিডম ইউ হ্যাভ গট। তো আমার মনে হয় না সেটা ফ্রিডম, আমি সেটাকে ফ্রিডম হিসেবে ধরি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ভালো খবর, এটা আশার খবর। কেন কি, শুধু আমেরিকা না, ইসরায়েলের মতন ছোট জায়গা, অস্ট্রিয়ার মতন ছোট জায়গা যারা ভ্যাকসিনেশন দিয়েছেন এবং তারপরে তারা দেখেছেন যে তাদের কার্ভটা নেমে গেছে, তারাও কিন্তু মাস্ক ইউজেজটা উইদিন পিপল হু ইউ নো, যারা সম্পূর্ণ ভ্যাকসিনেটেড, তাদের মাঝখানে কিন্তু তারা বলছে যে ক্লোজ এনভায়রনমেন্টে খোলা যাবে। আজকে দিনে দাঁড়িয়ে আমি বলি যে আপনি যদি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনদের মধ্যে আপনাদের যদি সবাই ভ্যাকসিনেটেড থাকেন এবং দ্বিতীয় ডোজ আপনার নেওয়া থাকে, দ্বিতীয় ডোজের কতদিন পর আপনি মানে এফেক্টিভ হবে সেটা? 3 weeks of the second dose. ক্লোজড এনভায়রনমেন্টে নিশ্চয়ই আপনারা মাস্ক ছাড়া বসতে পারেন। আপনারা যদি নাথিং নিউ, মানে আমেরিকা যেটা বলেছে সেটা নাথিং নিউ, কিছু নিউ না। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের মতন, আমি যদি বলি আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিতে আমরা কিন্তু 17 কোটির ওপরে ভ্যাকসিন দিয়ে ফেলেছি। 17 কোটি কিন্তু আজকে মানে ইজ দ্য পপুলেশন অফ ইউরোপ। আমরা একটা ইউরোপকে শেষ করে ফেলেছি। কিন্তু আমাদের পপুলেশনের জন্যই আমাদের একটা প্রবলেম যে আমরা জানি না যে whom we are interacting with। তাই যদি আমরা we don't know আমরা কার সাথে ইন্টারঅ্যাক্ট করছি, মাস্ক ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট। এখনো WHO কিন্তু বলে যাচ্ছে মাস্ক ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট। WHO এখন অব্দি স্টেটমেন্ট দেয়নি যে মাস্ক আপনারা রিমুভ করে দিন ফ্রম দোজ কান্ট্রিজ যারা এই জিনিসটা টোটালি ভ্যাকসিনেটেড হয়েছে, বিকজ there is always a risk of invasion by a new strain। তো নিশ্চয়ই ওটা একটা আশার খবর। আর আমি মনে করি যে আমরা পৌঁছাবো। ভ্যাকসিনেশন আমাদের দরকার। আমরা যদি ভ্যাকসিনেট করতে পারি, আর যেই হারে আমরা ইনফেকশন দেখছি,
আমি মনে করছি ডিসেম্বর 2022 শুনলে হয়তো লোকজন একটু ভয় পাবেন, বাট somewhere December between 2022 September is somewhere where we are looking to achieve freedom from the disease is what মানে আপনি my বলছেন হার্ড prediction is, ইমিউনিটি সেই because লেভেলে যাবে। yes because যদিও গভর্নমেন্ট বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে তারা ভ্যাকসিনেট করবে, আমি জানি না কি করে 216 কোটি ভ্যাকসিন আসবে, যেখানে কিন্তু এখন অবধি আমরা দেখছি যে আমরা 17 কোটি মাত্র আমাদের 16 জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, আমরা মাত্র 16 কোটি 17 কোটিকে ভ্যাকসিনেট করতে পেরেছি। 216 কোটি আমরা নেক্সট যদি আমি ধরি যে আরো 200 কোটি মানুষকে আমরা কি করে নেক্সট 6 মান্থসে ভ্যাকসিনেট করব, আমার অঙ্ক মিলছে না, আমার কিছুতেই অঙ্ক মিলছে না। তো আই এম নট এ নেগেটিভ পার্সন, আই এম এ পজিটিভ পার্সন। আমি বলবো যে ডেফিনেটলি আমরা মাস্কটাকে ইউজ করে যাব, কোভিড বিধি মেনে যাব। আর ভ্যাকসিনেশন আমি আবারও আপিল করব আপনার ফোরাম থেকে যে ভ্যাকসিনেশন ইজ নট a place to make money. Vaccination has to be made free. Vaccination has to be made accessible to all. প্রত্যেকটা মানুষ আমি এখন আপনাকে আমি ওই কথাটা দিয়ে আসি। আর ইউ এক্সপেক্টিং আ থার্ড ওয়েভ? দেখুন, থার্ড ওয়েভ ইজ এক্সপেক্টেড বিকজ আমাদের শিয়ার পপুলেশন সাইজের জন্য which is unvaccinated, and so I will be lying if I say the third wave is not expected, because a certain section of our people is still unvaccinated, certain section of the people are not wearing masks, certain section of the people কিন্তু এখনো কোভিড বিধি মানছেন না। আমার একটাই ভয়, এই আরবান সেন্ট্রিক প্রবলেমটা যদি গ্র্যাজুয়ালি শিফট করে টুয়ার্ডস দ্য রুরাল ইন্ডিয়া, যেখানে এখনো অব্দি 70% ভারতের মানুষ থাকেন, তাহলে ইট ক্যান বি, মানে এখন যে ডিজাস্টারটাকে যা বলছি সেই ডিজাস্টার উইল বি আ স্মল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। সুতরাং ঠিক কথা, কিন্তু আমি বলি জয়ন্ত দা, আমরা তো পেশেন্ট দেখছি, আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি যে গ্রামে গঞ্জে, পুরুলিয়ার গ্রামে, বীরভূমের গ্রামে আর উত্তর দিনাজপুরের গ্রামে কিন্তু কোভিড ঢুকে গেছে। আমি জানি না আর কোন গ্রাম বাকি, আর কি বাকি আমাদের দেখার। কেন আমি নিজে টেলিমেডিসিনে করছি, আমি লাস্ট 2 মাস, এই দেড় মাসে প্রায় 500 থেকে বেশি পেশেন্ট কিন্তু টেলিমেডিসিনে দেখেছি। তার মধ্যে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, উত্তর দিনাজপুর, তাদের থেকে কিন্তু গ্রামবাসীরা আমাকে, তার মানে আপনি প্রচুর রুরাল পেশেন্ট পাচ্ছেন? প্রচুর। I think we merits a discussion another day, because normal একটা মানুষকে মাইন্ডসেট দেওয়া হচ্ছে এটা শহরের প্রবলেম, এটা শহরের বস্তিতে হচ্ছে না। I also don't want to buy that logic, যেটা বস্তিতে হবে না, বস্তির মানুষদের মধ্যে এমন কোনো ইমিউনিটি নেই যাতে না হওয়ার কোনো কারণ রয়েছে, বরং তাদের হয়তো মনে হয় না এটা সত্যি কথা। আমার যেটা মনে হয় যে মানুষকে আমি সবসময় সতর্ক করছি, মানুষকে যে সে গ্রামে থাকুক, বস্তিতে থাকুক, সে হাই রাইজে থাকুক, এই কোভিড আপনার বাড়িতে ঢুকেছে এটা মনে রাখবেন। কোভিডকে তাড়াতাড়ি করে চিহ্নিত করতে হবে। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট ইজ দ্য কি টু প্রিভেন্ট ডেথ। আমাদের এখন প্রত্যেকটা প্রাণ বাঁচাতে হবে আর মৃত্যুর সাথে লড়াই করতে হবে। আমি এটাও বলছি না যে কোভিডের সাথে লড়াই করতে হবে, কেন কোভিড আমাদের জন্য ধরেই নিতে হবে, কিন্তু যদি হয় তাহলে যাতে মৃত্যুর কাছে আমরা না চলে যাই সেই ব্যবস্থাপনা করতে হবে। আমি ডক্টর ভৌমিকের এই কথার সঙ্গে সঙ্গে শেষ করব যে আমাদের এই মুহূর্তে কোভিডের সঙ্গে লড়াইয়ের যে শব্দবন্ধটা, সেই শব্দবন্ধটা পাল্টে বলতে হবে কোভিড থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে। আমার একজন ডাক্তারবাবু বলছিলেন অক্সিজেন অক্সিজেন এন্ড অক্সিজেন ইজ দ্য মেডিসিন। এক্ষুনি ডক্টর ভৌমিক যেটা বললেন, আমার মনে হয় যেটা মিথকে উনি বার্স্ট করলেন, যে আমাদের ধারণা ছিল ইটস আরবান সেন্ট্রিক, এটা কলকাতাতে হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, মুম্বাইতে হচ্ছে। না, পশ্চিমবঙ্গের উদাহরণ উনি বলছেন যে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট ওনার কাছে আসছে, উনি টেলিমেডিসিনে ট্রিট করছেন। সুতরাং এটা সারা দেশ, আমি ছেড়ে দিলাম সারা রাজ্যব্যাপী, সব বস্তি থেকে বহুতল সব জায়গায় ওষুধ একটাই, প্রিভেন্টিভ মেজার হচ্ছে মাস্ক পরুন, ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন যতটা সম্ভব, এই দেশে যতটা সম্ভব মাস্কটা পরুন। আর লং টাইম সলিউশন হচ্ছে ভ্যাকসিন নিন। দুটো ভ্যাকসিন নেওয়ার পর যদি, যেটা উনি বললেন যে 3 সপ্তাহ যদি কাটাতে পারি আমরা, তাহলে কিন্তু অনেকটাই আমরা বোধহয় প্রোটেক্টেড হতে পারবো। এবং যাদের হয়ে গেছে, যারা অলরেডি কোভিড আক্রান্ত হয়েছেন, তারা বোধহয় একটা ভ্যাকসিন নেওয়ার পরও বোধহয় খানিকটা বেটার প্রোটেকশন পাবেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আছি, আজকে আমরা এখানেই শেষ করব। কিন্তু ডক্টর ভৌমিক, অনেক ধন্যবাদ আজকের এই সময় দেওয়ার জন্য। আজ অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ দিনে আমরা বসে আছি, আমরা কথা চালিয়ে যাব। আজ শেষ করছি, নমস্কার।
Thank you. Thank you.